নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যদি গতকালের কথা বলি, গতকালের এই যে বাজেট সেটা কমপ্লিট হয়েছে এবং বাজেটের দিন মার্কেট তাৎক্ষণিকভাবে অনেকটাই পড়ে গিয়েছিল। কিন্তু যদি আজকের মার্কেটের কথা বলি, এই সামান্য নেগেটিভেই ওপেন হয়েছিল এবং তারপরে দিনের বেশিরভাগ সময় এই পজিটিভেই কিন্তু ট্রেড করেছে। তবে একবার দেখতে পাচ্ছেন এই 11টা সাড়ে 11টার সময় নিচের দিকে কিছুটা পড়েছিল এবং তারপরে সেখান থেকে যে রিকভারি আসে তারপরে কিন্তু এই মার্কেট টানা ওপর দিকেই ওঠে এবং সব থেকে যে পজিটিভ ব্যাপার সেটা হচ্ছে নিফটি ফিফটি যে সাইকোলজিক্যাল লেভেল ছিল 25,000 সেটার উপরে বন্ধ হয়েছে। মানে এই যে ফিউচার অ্যান্ড অপশনে এসটিডি ট্যাক্সটা বাড়ানো হয়েছে সেটার জন্য কিন্তু মার্কেট শুধুমাত্র একদিনই খারাপ রিয়াকশন দেখিয়েছে এবং কালকের পতনটাকে ধরেও যদি দেখেন তাহলে কিন্তু আমরা 5 দিনে এই পজিটিভেই রয়েছি, প্রায় 0.5% উপরে রয়েছি। তো এটাই পজিটিভ ব্যাপার যে কালকের পতন সেটাকে কিন্তু পুরোপুরিভাবেই এই নিফটি ফিফটি কাটিয়ে উঠেছে। প্রায় এখানে দেখতে পাচ্ছেন 262 পয়েন্টের কাছাকাছি আজকের দিনে নিফটি ফিফটি বেড়েছে এবং 1%-এর কাছাকাছি তেজি এই নিফটি ফিফটিতে দেখা গেছে। এবং তারই সঙ্গে সঙ্গে বিএসসি সেন্সেক্স এখানেও দেখতে পাচ্ছেন 1.17% তেজি আজকের দিনে দেখা গেল। এই 943 পয়েন্ট বেড়ে আজকে এই বিএসসি সেন্সেক্স এটা বন্ধ হয়েছে। এবং এই ওভারঅল যে মার্কেট ব্রেথ সেটা কেমন, তো যদি ব্রড মার্কেট ইন্ডাইসেস গুলো দেখি, এই নিফটি নেক্সট 50 1.07% বেড়েছে, ব্যাংক বেড়েছে 0.35%, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.37% বেড়েছে। আর মিড ক্যাপ স্মল ক্যাপ এগুলোতেও আজকে এই যে তেজি সেটা ফিরেছে। এই মিড ক্যাপ সিলেক্ট 1.82%, তারপরে এখানে নিফটি 100 200 500 সবই এখানে দেখতে পাচ্ছেন 1%-এর উপরে বেড়েছে। তারপরে এই মিড ক্যাপ 50 মিড ক্যাপ 100 প্রায় 1 থেকে 1.5%-এর মধ্যে বাড়া। তারপরে স্মল ক্যাপ 100 0.64% বেড়েছে এবং এই স্মল ক্যাপ 50 এটাও বেড়েছে 1% কাছাকাছি। এবং তার সঙ্গে সঙ্গে গতকালে এই ইন্ডিয়ার যে ভলিটিলিটি ইন্ডেক্স যেটা প্রায় 10%-এর কাছাকাছি বেড়ে গিয়েছিল সেটা কিন্তু আজকের দিনে এই 8%-এর কাছাকাছি কমে গেছে। তবে এখানে স্টক স্পেসিফিক একটু নেগেটিভিটি দেখা গেছে। এই 3286 খানা স্টকের মধ্যে পড়া শেয়ারের সংখ্যা 1638 খানা এবং সেখানে বাড়া শেয়ারের সংখ্যা 1549 খানা। তো আজকের দিনেও মার্কেটে এই বাড়া শেয়ারের তুলনায় এই যে পড়া শেয়ারের সংখ্যা সেটা কিন্তু বেশি ছিল। এবং তারপরে বিভিন্ন সেক্টর, তো অটো সেক্টর আজকে আউট পারফর্ম করেছে। এই নিফটি অটো 2.13% বেড়েছে। আর গতকাল তো বাজেটের জন্য কোনো সেক্টরের উপর কোনো ভালো নিউজের প্রভাব পড়েনি, মানে বাজেটের জন্য সব সেক্টরই পড়েছিল। তবে গতকাল মার্কেট চলাকালীন অনেক অটো কোম্পানির নাম্বারও চলে এসেছিল, তো তারই এফেক্ট আজকের দিনে কিন্তু দেখা যাচ্ছে। এই ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.65% বেড়েছে, এফএমসিজি এটা 1.16%। নিফটি গতকাল বাড়া ছিল কিন্তু আজকের দিনে পড়েছে 0.47% পড়েছে। মিডিয়া বাড়া 0.08%, মেটাল বেড়েছে 1.88%। তো যদি গোল্ড সিলভার এগুলো বাদ দিয়ে বলি তাহলে অন্যান্য যে মেটাল কোম্পানিগুলো সেগুলোতে তেজি ফিরেছে এবং তার সঙ্গে সঙ্গে বাকি যে বেস মেটালগুলো রয়েছে সেখানেও কিছুটা ভালো মোমেন্টাম আজকের দিনে দেখা গেছে। ফার্মা একদম ফ্ল্যাট, তারপরে পিএসইউ ব্যাংক 0.87% বেড়েছে। তো এই পিএসইউ ব্যাংকের জন্য কিছু রিপোর্ট সামনে এসেছে। প্রাইভেট ব্যাংক এটা একদম ফ্ল্যাট রয়েছে এবং নিফটি রিয়েলটি 1.61% বেড়েছে। যদি পিএসইউ ব্যাংকের কথা বলি কেন বেড়েছে, এইখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে এসেছে। এখানে কি দেখতে পাচ্ছেন অফিসিয়াল সে, মানে যে সমস্ত ব্যক্তিরা এর সঙ্গে জড়িত রয়েছে তারা এই রিপোর্টগুলো দিয়েছে এই রিউটার্সকে। তো রিউটার্স এটা কভার করেছে কি যে ইন্ডিয়ার হোল্ডিং টক্স টু রেজ এফডিআই ইন স্টেট রান ব্যাংকস টু 49%। তো বর্তমানে এই যে ফরেন ইনভেস্টররা তারা ভারতের যে কোনো ব্যাংকে সর্বোচ্চ 20% পর্যন্ত ইনভেস্ট করতে পারে। তো সেই যে লিমিট সেটা বাড়িয়ে 49% করার কথা চলছে, এরকম কিন্তু রিপোর্ট আসছে। তবে আবারও বলছি এটা অফিসিয়াল নয়। তো এরকমটা হলে কি হবে, বিভিন্ন যে স্টেট রান ব্যাংক রয়েছে সেইগুলোতে ফরেনদের যে ইনভেস্টমেন্ট সেটা বাড়বে। আর এই যে এফডিআই এরা কিন্তু যে মার্কেটে ইনভেস্ট করে সেখানে লং টার্মের জন্য ইনভেস্ট করে রাখে, এমনটা নয় যে এফআইআই দের মতো ডেলি কেনা বেচা করে। তার সঙ্গে সঙ্গে কোনো ব্যাংকে এফডিআই এর ইনভেস্টমেন্ট এলে তার যে রেপুটেশন সেটাও কিন্তু বাড়ে। তারপরে আজকে ডেটা সেন্টারে কাজ করা কোম্পানিগুলো খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে, গতকালেও বেড়েছিল আজকের দিনেও বেড়েছে। এখানে দেখতে পাচ্ছেন অনন্দরাজ প্রায় 5.5%-এর উপরে বেড়েছে। তারপরে ই2ই নেটওয়ার্ক এটা 6.69% বাড়া। তারপরে এই নেটওয়ার্ক টেক এটা তো প্রথমে অনেকটাই বাড়া ছিল, দেখতে পাচ্ছেন এই 3460-এর কাছাকাছি চলে গিয়েছিল, যদিও সেখান থেকে কিছুটা প্রফিট বুকিং আসে এবং দিনের শেষে 3.29% পরে বন্ধ হয়েছে। তারপরে সিমেন্স লিমিটেড এটাও মূলত এই আইটি তার সঙ্গে সঙ্গে ডেটা সেন্টার এর সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত রয়েছে, এখানেও 3.80% তেজি দেখা গেছে। তারপরে এই শেয়ার মার্কেট রিলেটেড ইনফ্রার সঙ্গে যুক্ত যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আজকে রিভার্সাল দেখা গেছে। গতকাল তো এসটিটি ঘোষণার পরে পড়ে গিয়েছিল। যদি কথা বলি এখানে দেখতে পাচ্ছেন বিএসসি এই শেয়ারটাতে 5%-এর তেজি দেখা যাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে অ্যাঞ্জেল ওয়ান এটাও বেড়েছে 3.89%। মানে ইনভেস্টররা হয়তো মনে করছে এই এসটিটি বাড়ানোতে এই কোম্পানিগুলোর যে প্রফিটাবিলিটি তার উপর সেরকম বড় কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না। তারপরে বিভিন্ন অয়েল মার্কেটিং কোম্পানি আজকের দিনে খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্প এটা 5.15% বেড়েছে। তার সঙ্গে সঙ্গে
এই যে ভারত পেট্রোলিয়াম কর্প এটা বেড়েছে 2.14%। অ্যাকচুয়ালি যদি কথা বলি এই যে তেজি সেটা কিন্তু আরো বেশি হওয়ার দরকার ছিল, মানে এইখান থেকে আরো 10 টাকার কাছাকাছি কিন্তু বাড়া দেখতে পেতেন। কি কারণে বাড়েনি? কারণ আজকের দিনেই দেখতে পাচ্ছেন এই যে 10 টাকা করে ইন্টারিম ডিভিডেন্ড দেওয়ার ডেট ছিল তার এক্স ডেট, মানে আজকে এই শেয়ারটা থেকে 10 টাকা মাইনাস হয়েছে, না হলে এই শেয়ারটা আরো এই 10 টাকা মানে 377-এর কাছাকাছি কিন্তু দেখতে পেতেন। এবং তারপরে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এরা 3.16% বেড়েছে। তো এই কোম্পানিগুলোর কাজ কি? এই কোম্পানিগুলো বিদেশ থেকে যে ক্রুড অয়েল সেগুলো আমদানি করে থাকে। তো যদি কথা বলি আজকের দিনে এই যে ক্রুড অয়েল তার যে প্রাইস সেখানে হঠাৎ করে বড় ডাউনফল দেখা গেছে। এই WTI ক্রুড প্রায় 5%-এর উপরে ডাউন হয়েছে এবং এরই সঙ্গে সঙ্গে ব্রেন্ট ক্রুড এটা পড়েছে এই 5%-এরই কাছাকাছি। তো এই ক্রুড অয়েল এই কোম্পানিগুলোর জন্য কাঁচামাল হিসেবে কাজ করে। তো এই ক্রুড অয়েলের দাম কমেছে বলে এই কোম্পানিগুলো ভালো পারফর্ম করেছে। কিন্তু আরো কিছু কোম্পানি রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন অয়েল ইন্ডিয়া এটা 3.65% ডাউন। তারপরে এর সঙ্গে সঙ্গে এই যে ONGC এতেও কিছুটা নেগেটিভিটি আজকের দিনে দেখা গেছে। তো কি কারণে এই কোম্পানি দুটো পড়েছে? কারণ এরা কি করে, এরা কিন্তু এই যে ক্রুড অয়েল সেটা প্রডিউস করে থাকে, মানে ক্রুড অয়েল সেটা উত্তোলন করে। তো এই ক্রুড অয়েলের দাম কমলে এই কোম্পানিগুলোর যে ব্যবসা তার উপরেও কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। আর এই ক্রুড অয়েলের প্রাইস এটা কেন পড়ছে কারণ হিসেবে যদি কথা বলি, দেখতে পাচ্ছেন এই US ডলার যে স্ট্রং হচ্ছে, তো এই কেভিন ওয়ার্স এনার আসার খবরের পরে US এর যে ডলার ইন্ডেক্স সেটা শক্তিশালী হয়ে গেছে। এইখানে দেখতে পাচ্ছেন গতকালও বেড়েছিল, আবার আজকের দিনেও প্রায় কিন্তু 0.5%-এর কাছাকাছি বেড়ে গেছে। এই 96 চলছিল সেখান থেকে প্রায় 97.39-এর কাছাকাছি পৌঁছে গেছে এবং সেই সব কারণে ভালো সেলিংও দেখা যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আমেরিকা এবং ইরানের মধ্যে কিছু কথাবার্তা চলছে, মানে যাতে যুদ্ধ পরিস্থিতি না বেড়ে যায়। তো সেরকমই কিছু রিপোর্ট কিন্তু সামনে এসেছে। তবে আবার যদি এই ইকোনমিক এবং জিওপলিটিক্যাল টেনশনগুলো বেড়ে যায় তাহলে কিন্তু এই যে ক্রুড অয়েল সেখানে আবার বড় মুভমেন্ট দেখা যেতে পারে। এরপরে অটো সেক্টরে কাজ করা কোম্পানিগুলো আজকে ভালো পারফরমেন্স দেখিয়েছে। যদি কথা বলি টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল, তো বহুদিন পর একটা ডিসেন্ট পারফরমেন্স দেখিয়েছে, প্রায় 5.5%-এর উপরে বেড়েছে। যদি কথা বলি এর আগে লাগাতার কিন্তু নিচের দিকেই পড়ছিল। আর আজকের দিনে এত ভালো তেজির কারণ কি? এই অটো কোম্পানিগুলো গতকাল তাদের যে জানুয়ারি মাসের সেলসের ডেটা সেটা সামনে রেখেছিল, তো কোম্পানির যে সেলস সেটা ভালো পরিমাণে বেড়েছে। দেখতে পাচ্ছেন এই শেয়ারটা বেড়েছে কি কারণে? এই সেলসের ডেটা আসার পরেই কোম্পানির যে ইন্টারন্যাশনাল বিজনেস সেটা প্রায় 251% বৃদ্ধি পেয়েছে। যদি প্যাসেঞ্জার ভেহিকেলের কথা বলি, এর আগের জানুয়ারি মাসে 48,316 গাড়ি বিক্রি করেছিল, সেখান থেকে এই বিক্রি 47% বেড়ে হয়েছে 71,066 খানা। এবং এই যে পিভি ইন্টারন্যাশনাল বিজনেস সেটাও বেড়েছে, মানে বিদেশে যে গাড়ি বিক্রি, এই 240 খানা গাড়ি এর আগে বিক্রি করেছিল, সেখান থেকে বেড়ে হয়েছে 844 খানা। তারপরে যদি ইভি সেলস এর কথা বলি, ইভি সেলসও ভালো পরিমাণে বেড়েছে, প্রায় 72.7% বেড়েছে। এই 5,240 খানা ইভি গাড়ি এর আগের জানুয়ারিতে বিক্রি করেছিল, তো সেইখান থেকে বেড়ে হয়েছে 9,052 খানা। তারপরে এই হুন্ডাই মোটরস ইন্ডিয়া এটাই 1.5%-এর উপরে বাড়া। এই কোম্পানিটা সম্ভবত তার যে কোয়ার্টার 3 নাম্বার সেটা পেশ করেছে। তারপরে এই মারুতি সুজুকি এটাও 1.26% বেড়েছে। এরপরে একটি কোম্পানি পাওয়ার গ্রিড কর্পোরেশন প্রায় 7.5%-এর কাছাকাছি তেজি দেখালো। কি খবর আসছে কোম্পানির জন্য? কোম্পানি দেখতে পাচ্ছেন এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এর যে ক্যাপেক্স গাইডেন্স সেটা সামনে রেখেছে। তো এই যে গাইডেন্স সেটা তারা বাড়িয়ে দিয়েছে, বাড়িয়ে কত করেছে? এই 32,000 কোটি। এর আগে এই গাইডেন্স এটা কত ছিল? 28,000 কোটি। তো সেইখান থেকে এই যে গাইডেন্স এটা প্রায় 4,000 কোটির কাছাকাছি বাড়ানো হয়েছে, মানে কোম্পানি আরো অতিরিক্ত এই 4,000 কোটি টাকা ইনভেস্ট করবে। তারপরে এই সেঞ্চুরি প্লাইবোর্ড ইন্ডিয়া লিমিটেড এটা 7.82% বাড়লো। তো কিছু রিপোর্ট সামনে আসছে, দেখতে পাচ্ছেন মুলস এটা কিন্তু অফিসিয়াল নিউজ নয়, যে এই কোম্পানিটা মানে সেঞ্চুরি প্লাই এরাই উড়িষ্যাতে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট ওপেন করতে পারে। তো যদি এরকমটা হয় তাহলে কোম্পানির উড়িষ্যাতে ব্যবসা বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে ম্যানুফ্যাকচারিং বাড়বে, এই রেভিনিউ প্রফিট এগুলো বাড়বে। তো সেরকম রিপোর্টের কারণে আজকের দিনে বেড়েছে। এরপরে MRPL, তো এই ক্রুড অয়েল পড়ার কারণে এই কোম্পানিটা বেড়েছে। তার সঙ্গে সঙ্গে এই যে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্প এটাও দেখতে পাচ্ছেন 5%-এর কাছাকাছি তেজি দেখা গেছে। তারপরে এই IIFL ফাইন্যান্স 4.97% বাড়া। হিন্দুস্তান জিঙ্ক এটা বেড়ে গেছে 7.61%। আর এই হিন্দুস্তান জিঙ্ক কেন বাড়লো? কারণ দেখতে পাচ্ছেন এই যে বেস মেটাল রয়েছে জিঙ্ক ফিউচার্স এখানে 2.33% তেজি দেখা গেছে। তবে শুরুতে নেগেটিভেই চলছিল এবং তারপরে এক সময় একটা বড় স্পাইক আসে এবং তারপরে বেশিরভাগ সময় পজিটিভেই কিন্তু ট্রেড করেছে এবং তেজিটা ভালোই ছিল। এবং তার সঙ্গে সঙ্গে যদি অন্যান্য বেস মেটালের কথা বলি, এই যে গোল্ড এখানে দেখতে পাচ্ছেন কিছুটা তেজি দেখা যাচ্ছে, তবে শুরুতে অনেকটা ডাউনেই ছিল, এখন এই 0.64% বাড়া। তবে সিলভারে আজকের দিনে অনেকটাই পতন দেখা গেছে, এই 5% পড়েছে। তারপরে কপার এটা একদম সামান্য বাড়া 0.32%। জিঙ্ক এটা 2.96% বেড়েছে। এবং কিছুদিন আগে এই যে ন্যাচারাল গ্যাস এখানে বড় তেজি দেখা যাচ্ছিল এবং সেই ন্যাচারাল গ্যাসে আজকের দিনে
প্রায় 17.5% ডাউনফল দেখা গেছে। আর এসব কারণে যদি দেখেন এই যে গোল্ডের ইটিএফ সেখানে তো আজকে সেরকম কোনো নেগেটিভ ইম্প্যাক্ট দেখা যায়নি, এই 0.5%-এর কাছাকাছি পড়েছে। কিন্তু যদি সিলভার রিলেটেড ইটিএফ গুলো দেখেন এখানে দেখতে পাচ্ছেন এই যে কোটাক সিলভার ইটিএফ এটা প্রায় 14% ডাউন হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে এই নিপ্পন ইন্ডিয়া সিলভার ইটিএফ এটাও পড়ে গেছে 12.5%। আর এই কপার এই যে বেস মেটাল গুলো রয়েছে সেগুলোতে পতন না দেখা যাওয়াতে এই হিন্দুস্তান কপার 1.97% বেড়েছে এবং তারই সঙ্গে সঙ্গে এই কমোডিটি যে প্রাইস রয়েছে সেখানে ভালো মুভমেন্ট থাকাতে এই যে এমসিএক্স এই শেয়ারটাও বেড়ে গেছে 4.96%। আর উল্টো দিকে পড়েছে কোনগুলো, তো পড়া শেয়ারের মধ্যে এই ইন্টেলিক ডিজাইন এরিনা রয়েছে 6.10% ডাউন। তার সঙ্গে সঙ্গে এই ভারত ডাইনামিক্স এটা পড়েছে 3.98%। তো বেশিরভাগ ডিফেন্স স্টকেই আজকে শুরুর দিকে কিছুটা নেগেটিভিটি দেখা যাচ্ছিল। কারণ কি দেখতে পাচ্ছেন এই ব্রোকারেজ সিজ ল্যাক অফ বিগ ব্যাং মেজার্স ইন বাজেট 2026, মানে এই বাজেটে অনেক বড় আশা করা হচ্ছিল কিন্তু সেরকম ক্লিয়ারিটি আসেনি, তবে বাজেট বেড়েছে। দেখতে পাচ্ছেন এই যে ব্রোকারেজ তারা কি বলছে, অ্যাবসেন্স অফ মেজর পলিসি অ্যানাউন্সমেন্ট, মানে এই ডিফেন্স সেক্টরের জন্য সেরকম বড় কোনো পলিসি কিন্তু ঘোষণা করা হয়নি, যদিও ক্যাপিটাল এক্সপেন্ডিচার এটা বাড়ানো হয়েছে। তারপরে এই রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার 4.99% ডাউন হয়েছে। তো সপ্তাহে একদিন করে ট্রেড হচ্ছে আর যেদিনই ট্রেড হচ্ছে এই লোয়ার সার্কিটে ট্রেড হচ্ছে। তারপরে গডফ্রে ফিলিপস এটা 2.77% ডাউন হয়েছে। এরপরে কিছু কোম্পানির কোয়ার্টার 3 নাম্বার দেখবো, তার সঙ্গে সঙ্গে অনেক কোম্পানি আজকে নাম্বার পেশ করবে সেগুলোর নামও দেখবো। তো আমাদের যে প্রথম কোম্পানি সেটা হচ্ছে ল্যাটেন ভিউ অ্যানালিটিক্স 8.42% বেড়েছে। কেমন এলো কোম্পানির নাম্বার, এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে কোয়ার্টার 3 প্রফিট এটাই 18.6% বেড়ে হয়েছে 51 কোটি টাকা এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির এই যে ফাইন্যান্সিয়াল সার্ভিস ভার্টিক্যাল সেটাই 105% বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির রেভিনিউ এটা 22% বেড়ে হয়েছে 278 কোটি টাকা। তো সব দিক থেকে কোম্পানির যে নাম্বার সেটা ভালো এসেছে। তারপরে ইউপিএল লিমিটেড নাম্বারের পরে 5%-এর কাছাকাছি তেজি দেখিয়েছে। এইখানেও দেখতে পাচ্ছেন কোম্পানি যে নাম্বার পেশ করেছে তো মার্জিনের দিক থেকে ওই যে অনুমান সেটাকে বিট করেছে এবং তার সঙ্গে সঙ্গে ভালো গাইডেন্সও কোম্পানির ম্যানেজমেন্ট সামনে রেখেছে। কোম্পানির রেভিনিউ এটা ইয়ার অন ইয়ার 12% বেড়ে হয়েছে 12,269 কোটি টাকা। তারপরে এই হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড 1.54% বেড়েছে। এইখানে কোম্পানির যে প্রফিট সেটা 6% বেড়ে হয়েছে 1234 কোটি টাকা এবং কোম্পানির যে রেভিনিউ সেটাও 8% বেড়েছে। এই রেভিনিউ যেটা আগে ছিল 16,647 কোটি সেখান থেকে বেড়ে হয়েছে 17,973 কোটি। আর এই প্রফিট এটা 1,160 কোটি থেকে বেড়ে হয়েছে 1,234 কোটি। তারপরে ক্যাম্পাস অ্যাক্টিভওয়্যার লিমিটেড 5.43% বেড়েছে। এইখানেও নাম্বার স্ট্রং। কোম্পানি দেখতে পাচ্ছেন এই যে কোয়ার্টার 3 নাম্বার সেটা পজিটিভ এসেছে, মানে প্রতিটা প্যারামিটারের দিক থেকে পজিটিভ। কোম্পানির নেট প্রফিট এটাই 37% বেড়েছে 46.5 কোটি থেকে বেড়ে হয়েছে 63.7 কোটি এবং কোম্পানির রেভিনিউ এটাই 514 কোটি থেকে এই 14.3% বেড়ে হয়েছে 588 কোটি। এছাড়াও অনেক কোম্পানি নাম্বার পেশ করবে, এই হুন্ডাই মোটর এটা তো বললাম, তার সঙ্গে সঙ্গে এই ইন্ডাস টাওয়ার এই কোম্পানিটা রয়েছে, বাজাজ হাউসিং ফাইন্যান্স রয়েছে, তারপরে পিবি ফিনটেক, রেলটেল, টাটা কেমিক্যালস, অফিস স্পেস রয়েছে। তো এরকম কিছু কোম্পানির নাম্বার আমরা আজকের দিনে দেখতেও পাবো। এরপরে চলুন একবার নিফটি ফিফটি দেখে নিই। তো আজকে নিফটি ফিফটির মধ্যে 39টা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে। তো এই নিফটি ফিফটির যে অবস্থা সেটা কিন্তু খুবই ভালো এবং সেখানে পড়া শেয়ারের সংখ্যা রয়েছে 11খানা। আর এই নিফটি ফিফটির মধ্যে কোনগুলো ভালো এবং খারাপ পারফরমেন্স দেখালো, তো ভালো পারফর্ম করেছে পাওয়ার গ্রিড এটা 7.42% বেড়েছে। তারপরে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল 5.5%-এর উপরে, আদানি পোর্টস বেড়েছে 4.28%, বেল এটা 3.63% বেড়েছে এবং টাটা কনজিউমার বেড়েছে 3%-এর উপরে। আর পড়েছে কোনগুলো, পড়া শেয়ারের মধ্যে শ্রীরাম ফাইন্যান্স 3%-এর উপরে ডাউন হয়ে গেছে। তারপরে এই অ্যাক্সিস ব্যাংক 2.33% ডাউন, ম্যাক্স হেলথ পড়েছে 1.82%, ইনফোসিস 1.66% এবং সিবলা পড়েছে 1%-এর উপরে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।